আসসালামু আলাইকুম। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে নিরপেক্ষতা রয়েছে, সেই নিরপেক্ষতা নিয়ে কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যে আন্তর্জাতিক মহল থেকে বিভিন্ন গণমাধ্যমে কিন্তু প্রশ্ন ওঠা শুরু হয়েছে। এমনকি বিভিন্ন মানবাধিকার সংস্থাও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতার এই বিষয়টি নিয়ে সবথেকে বেশি প্রশ্ন ওঠাতে শুরু করেছে। এবং এই নিরপেক্ষতার পেছনে সবথেকে বেশি যে বিষয়টি কাজ করছে, সেটি হচ্ছে বিচার বিভাগ। বাংলাদেশ আওয়ামী লীগের পতনের পর থেকে এবং অন্তর্বর্তীকালীন সরকারের গঠন হওয়ার পূর্ব থেকে বা শেখ হাসিনার সরকার পতন হওয়ার পর থেকে বাংলাদেশে এমন অনেক কিছু ঘটনা ঘটেছে যেই ঘটনাগুলো প্রকৃতপক্ষে অন্তর্বর্তীকালীন সরকার বিচার বহির্ভূত রেখেছে এবং আমরা লক্ষ্য করেছি যে মানবাধিকার সংস্থাগুলো এই বিষয়গুলো কিন্তু বেশ ভালোভাবেই আমলে নিয়েছে। এমনকি আন্তর্জাতিক যে মানবাধিকার আদালত রয়েছে সেই আদালতেও কিন্তু ইতিমধ্যে এই বিষয়ে মামলা মোকদ্দমা হয়েছে এবং তদন্তেরও কিন্তু বিষয় উঠে এসেছে। তবে এই যে বিচার বিভাগ, এই বিচার বিভাগ নিয়ে এবার যুক্তরাজ্যের যে আদালত রয়েছে, সেই আদালতেও কিন্তু একটি প্রতিবেদন দেওয়া হয়েছে। এবং সেখানে যদি যুক্তরাজ্যের আদালত অনুমতি দিয়ে দেয়, তাহলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিচার বিভাগ, এমনকি বাংলাদেশের যে একটি দুর্নীতি দমন কমিশন রয়েছে, তাদের তদন্তের যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোর নিরপেক্ষতা প্রসঙ্গে একটি মামলা দায়ের করা হবে এবং সেই মামলাটি প্রকৃতপক্ষে মানহানির মামলা হতে চলেছে। এই ধরনের একটি বিষয় কিন্তু যুক্তরাজ্য ভিত্তিক একটি গণমাধ্যম দ্য সান প্রকাশ করেছে এবং সেখানে যে সকল আইনজীবীদের বক্তব্য উঠে এসেছে সেই বক্তব্যগুলো থেকে স্পষ্টভাবে প্রমাণ হচ্ছে যে অতি দ্রুত তারা যে প্রতিবেদনটি যুক্তরাজ্যের আদালতে জমা দিয়েছেন, সেই প্রতিবেদনের যদি পজিটিভ রিপোর্ট আসে, অর্থাৎ যুক্তরাজ্যের যে আদালত রয়েছে, সেই আদালত যদি মানহানির মামলা গ্রহণ করতে স্বীকৃতি দেয়, তাহলে তারা সেখানে মামলা করবেন। এখন প্রকৃতপক্ষে আসলে কোন বিষয়ে মামলা হতে চলেছে বা হঠাৎ করে যুক্তরাজ্যের আদালতে কেন মানহানির মামলা করার অনুমতি চাইলো আইনজীবীরা এবং এই আইনজীবীরা আসলে কারা? এই বিষয়গুলো জানা আসলে খুবই দরকার এবং এই বিষয়গুলোর সাথে কিন্তু বাংলাদেশের যিনি সম্প্রতি ক্ষমতাচ্যুত হয়েছেন প্রধানমন্ত্রী ছিলেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, উনার প্রসঙ্গও কিন্তু এখানে ওতপ্রোতভাবে জড়িত। মূলত আন্তর্জাতিকভাবে যে গেমগুলো আওয়ামী লীগ করছে বা আওয়ামী লীগ বিভিন্নভাবে কিন্তু আন্তর্জাতিক যে সকল ফর্মুলা অনুসরণ করছে, সেই ফর্মুলার একটি অংশ হয়তোবা এই বিষয়টি হতে চলেছে। এবং আন্তর্জাতিক মহলগুলো যেভাবে কাজ করছে আওয়ামী লীগের পক্ষে, বিগত দিনগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগ অনেক তৎপর হয়েছে এবং বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে। এবং দেশের অভ্যন্তরীণ যে রাজনীতি রয়েছে, সেই অভ্যন্তরীণ রাজনীতিতেও কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে আওয়ামী লীগের পদচারণ আমরা লক্ষ্য করছি। সেই হিসাবে এই বিষয়গুলো যদি প্রকৃতপক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের ফেভারে চলে আসে বা বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সভানেত্রী রয়েছেন শেখ হাসিনা, উনার ফেভারে চলে আসে, তাহলে উনি বাংলাদেশে ফেরা কিংবা বাংলাদেশে চলে আসার যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু অনেকটাই এখানে সুদূর প্রসারী ফলাফল নিয়ে আসবে। এখন প্রকৃতপক্ষে আসলে কি হয়েছে যুক্তরাজ্য আদালতে? এই বিষয়টি মূলত আমি আগে একবার বলেছিলাম যে টিলিপ সিদ্দিকী প্রসঙ্গ। টিলিপ সিদ্দিকীর বিষয়ে যে মামলাটি হয়েছে বাংলাদেশে বা বাংলাদেশের দুদক যে তদন্ত করেছে, সেই তদন্তে কিন্তু কোনো ধরনের ফলাফল আসেনি। অর্থাৎ এখানে দুদকের ব্যর্থতা প্রকাশ করা হয়েছে এবং দুদক কোনো ধরনের তথ্যভিত্তিক প্রমাণ টিলিপ সিদ্দিকীর বিরুদ্ধে জোগাড় করতে পারেনি অথবা তারা সেই প্রমাণগুলো সংগ্রহ করতে পারেনি। মোট কথা এখানে বলা যায় যেহেতু কোনো প্রমাণ সংগ্রহ করতে পারেনি, তার মানে টিলিপ সিদ্দিকীর নামে যে সকল অভিযোগ দায়ের করা হয়েছে সেই অভিযোগটি মিথ্যা পরিগণিত হয়েছে। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিচার বিভাগ কিংবা দুদক এই বিষয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি। যদিও তারা কোনো বিবৃতি দেয়নি, কিন্তু বাংলাদেশের গণমাধ্যম সমূহ কিন্তু এই বিষয়টি প্রচার করেছে। যদিও এই মামলাটি একটি ব্যক্তিগত মামলা বা একজন ব্যক্তি মামলা করেছেন, তবু এই বিষয়টি নিয়ে কিন্তু টিউলিপ সিদ্দিকের আইনজীবী যারা রয়েছেন তারা মূলত বেশ সোচ্চার হয়েছেন এবং বাংলাদেশে যারা টিউলিপ সিদ্দিকীর পক্ষে আইনি লড়াই লড়েছেন, তারাও কিন্তু টিউলিপ সিদ্দিকীকে মানহানির মামলা করার জন্য বাংলাদেশের আদালতে প্রস্তাবনা দিয়েছেন।
তবে আমরা জানি যে কোনো মামলা যখন একটি আন্তর্জাতিক পদ্ধতিতে, আমরা এই বিষয়টি খুব ভালো করে জানি যে টিউলিপ সিদ্দিকী কে এবং উনার বর্তমান পজিশন কি। সুতরাং উনি যে অবস্থানে রয়েছেন সেই অবস্থান থেকে শুধুমাত্র যে বাংলাদেশের আইনজীবী দিয়ে এই বিষয়টি কাভার করছেন তা কিন্তু নয়, বরঞ্চ আন্তর্জাতিক আইনজীবীরাও বা যুক্তরাজ্যের যে সকল আইনজীবী রয়েছেন উনার পক্ষে, তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় কিন্তু তাদের যে পরামর্শ, তাদের পরামর্শ অনুযায়ী তারা মনে করছেন যে বাংলাদেশের বিচার বিভাগ, বাংলাদেশের তদন্ত, এমনকি বাংলাদেশের বর্তমানে যে একটি আদালত রয়েছে সেই আদালতটিও কিন্তু একটি প্রহসনের আদালত হয়ে দাঁড়িয়েছে। এবং যুক্তরাজ্যের যে সকল আইনজীবী রয়েছেন, কনসালটেন্ট, তারা টিউলিপ সিদ্দিককে পরামর্শ দিয়েছেন যে আপনি যদি চান তাহলে যুক্তরাজ্যের যে আদালত রয়েছে সেই আদালতে আমরা একটি প্রতিবেদন দিতে পারি এবং যুক্তরাজ্যের যে আদালত, সেই আদালত যদি আমাদের প্রস্তাবে রাজি হয় বা আমাদের অনুমতি দেয়, তাহলে আমরা এখানেই একটি মানহানির মামলা করব এবং অন্তর্বর্তীকালীন সরকারের এই যে প্রহসনের বিচারিক ব্যবস্থা কিংবা মানহানি করার চেষ্টা, ভুয়া মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার যে একটি অপচেষ্টা, সেই অপচেষ্টার বিরুদ্ধে আমরা এখান থেকে আইনি লড়াই লড়ব। তবে গণমাধ্যমে দেয়া এই সকল আইনজীবীর তথ্য মতে এখন পর্যন্ত টিউলিপ সিদ্দিকী প্রকৃতপক্ষে কি বার্তা দিলেন বা উনি প্রকৃতপক্ষে যুক্তরাজ্যের যে আদালত রয়েছে সেই আদালতে মামলা করবেন কিনা, এ বিষয়ে স্পষ্ট কোনো বার্তা জানা যায়নি। অর্থাৎ টিউলিপ সিদ্দিকী এখন পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি। আমরা বিগত দিন দেখেছি যে টিউলিপ সিদ্দিকী গণমাধ্যম কর্মীদের সামনে মুখ খুলেছেন এবং উনি স্পষ্টভাবে বলেছেন যে এটি আসলে উনার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হচ্ছে এবং এটি ইচ্ছাকৃতভাবে অন্তর্বর্তীকালীন সরকার করছে রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্য। এই যে একটি বিষয়, এই বিষয়টি বলার পর আমার মনে হয় যে যুক্তরাজ্যের যারা আইনজীবী ফোরাম রয়েছে এবং আইনজীবীর পক্ষ থেকে যারা টিউলিপ সিদ্দিকীর পক্ষে লড়াই করছেন, তারা এই বিষয়টিকে কিন্তু যুক্তরাজ্যের যে আদালত রয়েছে সেই আদালত পর্যন্ত নিয়ে যাবেন এবং যুক্তরাজ্যের এই আদালত কিন্তু আমরা জানি যে আন্তর্জাতিক যে সকল মানবাধিকার সংস্থা রয়েছে সেই সকল মানবাধিকার সংস্থার সাথে সম্পৃক্ত এবং তারা যে রায়টি দিবে সেই রায়টি কিন্তু আন্তর্জাতিকভাবে অনেকটাই গ্রহণযোগ্য হবে। সুতরাং এখন আসলে দেখার অপেক্ষায় যে টিউলিপ সিদ্দিকের আইনজীবী যারা রয়েছেন তারা যে প্রতিবেদনটি দিয়েছেন বা যুক্তরাজ্যের আদালতের কাছে যে অনুমতি তারা চেয়েছেন সেই অনুমতি সাপেক্ষে যুক্তরাজ্যের আদালত তাদেরকে মানহানি করার মামলার অনুমতি দেয় কিনা। যদি অনুমতি দেয় তাহলে তারা সেটি যদি করে থাকেন এবং টিউলিপ সিদ্দিকী যদি সেটি করেন, তাহলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এই যে নিরপেক্ষতা বিষয়ক যে প্রশ্নটি উঠছে কিংবা যেভাবে প্রহসনের মামলা দিচ্ছেন, বাণিজ্যিক মামলা দিচ্ছেন, এগুলো নিয়ে যেভাবে প্রশ্ন উঠছে সেই বিষয়টি কিন্তু আরো ঢালাওভাবে আন্তর্জাতিক মাধ্যমে উঠে যাবে। এবং আমি প্রথমেই বলেছি যে আন্তর্জাতিক যে খেলাগুলো বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ খেলছে, সেই খেলাগুলো যদি শেখ হাসিনার পক্ষে কিংবা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে একে একে যাওয়া শুরু করে, তাহলে কিন্তু শেখ হাসিনার এখানে দেশে ফেরার যে বিষয়টি রয়েছে সেটিও যেমন প্রায়োরিটি পাবে, একইভাবে বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতিতে মাথা চাড়া দেওয়ার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টিও কিন্তু অনেক বেশি প্রায়োরিটি পাবে।